অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। গত ক্লাসে আমরা হাসান হাফিজুর রহমানের সুকান্ত তরবারি কাব্যগ্রন্থের নামকরণের সার্থকতা জেনেছিলাম। তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা সুকান্ত তরবারি কাব্যের শিল্প মূল্য বা শিল্প কুশলতা নিয়ে আলোচনা করব। অর্থাৎ সুকান্ত তরবারি কাব্যের শিল্প গুণ নিয়ে আলোচনা করব, অথবা সুকান্ত তরবারি কাব্যের বিষয় ভাবনা নিয়ে আলোচনা করব। প্রতিটা বিষয়ের এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি বারবার আসতে দেখা যায়, তাই এই প্রশ্নটি আপনারা খুব ভালোভাবে পড়বেন, মনোযোগ দিয়ে পড়বেন। তবে চলুন আজকে আমরা সুকান্ত তরবারি কাব্যের শিল্পমূল্য আলোচনা করি সংক্ষিপ্তভাবে। পঞ্চাশের দশকের তিনিই ছিলেন দায়বদ্ধ মানবিক কাব্যধারার প্রধান কবিপুরুষ। সমাজ ও শিল্পকে অত্যন্ত দক্ষতার সাথে এক সূত্রে মিলিয়ে দিতে সক্ষম হয়েছিলেন তিনি। প্রথম স্তরে জাতীয়তাবাদের পরাজয়, পাকিস্তানি ঔপনিবেশিক শক্তির স্পিডি এবং কালো দশকের সর্বগ্রাসী বিস্তার কবির মনে জন্ম দিয়েছে আত্মসংকটের। তার মনে হয়েছে নষ্ট এক সময়ের জালে বন্দী। তিনি সমকালীন সময়ে মুখ থুবড়ে থুবড়ে পড়ে থাকা মানব যেন। দেশবোধ ও সময়বোধে তিনি উন্মেক্ষিত, সেজন্যই মানবিক যন্ত্রণা তার কবিতার পরতে পরতে লুকানো। দেশ তার রক্তে গান করে, সময় তাকে ভাবতে শেখায়। সেজন্য তার কল্পনা ভাবনা বাস্তব হয়ে ওঠে। তাই তার কবিতার বক্তব্য ছেঁকে তোলেন তার জীবনযাত্রা থেকে। জীবনের বাস্তবে তার কবি মানুষের শেকড়। স্বাধীনতা অর্জিত হলে কবির কণ্ঠে বেজে উঠেছিল এই প্রগাঢ় উক্তি। ভাষাশৈলীর দিক থেকে বলা যায় পঞ্চাশের দশকের তুলনায় কোনো উত্তরণ ঘটেনি। এই পর্বে তিনি গদ্যছন্দে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। তার এক্ষেত্রে অলঙ্কার প্রয়োগে, যেমন ১ নম্বর, যখন বন্ধুরা পলাতক ঢেউয়ের মধ্যে দূরে সরে যায়, নাম ধরে ডাকলে মনে হয় একটা অন্ধকার ধ্বনি, ততোধিক অন্ধকার সুড়ঙ্গ পথ এক পার হয়। এই কথাটি এসেছে শুধু ডাক দিও কবিতা থেকে। ২ নম্বর, কোমল কাঁচা মাটিতে পা রেখে আমার পাথরও কেঁদে গেলে যেতে চাই। এটি এসেছে আজীবন পাখিকে দেখলাম এই কবিতা থেকে। একটি চিত্রের অন্তরালে কি অসীম সম্ভাবনাকে ধারণ করা যায়, উপযুক্ত শেষ উদ্ধৃতি তার উজ্জ্বল দৃষ্টান্ত। আবার সে তার কাজ করে যাক, কবিতায় লক্ষ্য করলে দেখা যাবে। ১ নম্বর, আমার হৃৎপিণ্ডটি লুকিয়ে রাখি আড়ালে, কেবল হৃৎপিণ্ডটি লুকিয়ে রাখি গুলির তাক থেকে, আমি আমার হৃৎপিণ্ডটি লুকিয়ে রাখি। এখানে ৩টি উপমা দেওয়া হয়েছে। মূল্যবোধের পরিচর্যায় কবি মূলত মধ্যবিত্ত মননকে নির্মাণ করেছেন তার কবিতায়। তিনি শব্দ মাত্রায় উপমায় করেছেন আধুনিক মাত্রা। যেমন তিনি ভাষা প্রয়োগ করেছেন। ১ নম্বর, সারা রাত বৃষ্টিতে ভিজে মাটি কান্নায় কোমল হয়ে গেছে। ২, শব্দের চেয়ে আরও আশ্চর্য নিঃশব্দ। ৩, বলাকারা আকাশে বনে না আর দৃশ্যাবলী। এছাড়াও তিনি অনুপ্রাস প্রয়োগ করেছেন তার কাব্যে। যেমন ঝুমুর ঝুমুর শব্দ নয়, ঝংকারে ছবি নয়, আমি বাজের মধ্যে বাজও নয়, শব্দ শব্দকে খাচ্ছে। এছাড়াও আমরা কাব্যটিতে উপমা লক্ষ্য করতে পারি। সারা রাত বৃষ্টি ভেজা মাটির মতো শান্ত, তৃপ্ত, নরম, একবার যদি হতে পারতাম।
আমরা খুবই বিস্ফোরণ প্রুফ, সহজেই একটা ধাক্কা বেরিয়ে আরেকটার দিকে যেতে পারি। বাঘ প্রতিমা, নরম জ্যোৎস্নার ঘরে যাব দারুণ, যত দূর ইচ্ছা হয় যাব দূরে দূরান্তরে। অর্থাৎ আমরা কাব্যগ্রন্থটিতে লক্ষ্য করলাম ভাষার প্রয়োগ, অনুপ্রাস, কি কি উপমা প্রয়োগ করেছেন তা দেখতে পেলাম। তারপর স্ল্যাশ, বাঘ প্রতিমা ইত্যাদি ইত্যাদি অলঙ্কারে বর্ধিত। হাসান হাফিজুর রহমান তার মনোভাব থেকে প্রকাশ করেছেন, কোথা থেকে কে কার সাথে লড়ে, লড়াইয়ে শত্রু মিত্র কে, কাকে ভালোবাসেন কাকে বা ঘৃণা করবেন, কাকে সহযোগী ভাববেন, এসব কথা তার কবিতায় স্পষ্ট। তিনি তার কাব্যের বিষয় ভাবনা, ভাষা, উপমা, উপমেয়, অনুপ্রাস, স্ল্যাশ প্রভৃতি ব্যবহার করে কাব্যকে দান করেছেন অমরত্বের মহিমা। সুতরাং আমরা নিঃসন্দেহে বলতে পারি হাসান হাফিজুর রহমানের সুকার্ত তরবারি কাব্যগ্রন্থটি নিঃসন্দেহে শিল্প সফল। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আমরা অন্য আরেকটি কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।